আমার ভিডিওতে আমি এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2021-22 এর ম্যাথমেটিক্সের পেজ নাম্বার 27 এর কিছু ম্যাথস আমি সলভ করে দেখাবো। এখানে আমি করার পর যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা ওখানে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। নেক্সট যে ভিডিওটা আমি করব সেখানে আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। ঠিক আছে, এবার আমি আমার যে ম্যাথসগুলো দেখাবো সেগুলো শুরু করছি। আচ্ছা, প্রথমে কি রয়েছে 27 পেজের প্রথমে রয়েছে একে নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ এখানে 4টে করে অপশান রয়েছে, যেটা ঠিক সেটা আমাদের বার করে সেটা সিলেক্ট করতে হবে। তো ফার্স্ট ম্যাথসটা রয়েছে, কোনো আসল এবং তার বার্ষিক সবৃদ্ধি মূলের অনুপাত 25:27 হলে বার্ষিক সুদের হার কত হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাকে আসলটাও জেনে গেছি, প্লাস বার্ষিক সুদ এবং আসল মিলে যে অনুপাতটা সেটাও এখানে বলে দেওয়া রয়েছে। তো আমি এখানে যেহেতু অনুপাত দিয়ে দেওয়া আছে তাই আমাকে এখানে ধরে করতে হবে। তো 1 নম্বর, তাহলে আমি কি ধরে নেব, ধরি আসল ইকুয়াল টু 25x এবং সবৃদ্ধি মূল, অর্থাৎ সুদ প্লাস আসল ইকুয়াল টু 27x। এগুলো আমি একক ধরে নিলাম। আচ্ছা, এখান থেকে আমি খুব সহজেই, যেহেতু আসলটা এখানে ধরে নিলাম, সুদ প্লাস আসলও আমি ধরে নিলাম, তাহলে সুদটা সহজেই বের করতে পারবো। অতএব সুদ ইকুয়াল টু হবে 27x মাইনাস 25x ইকুয়াল টু 2x একক। এখানে আমার নির্ণেয় বিষয়টি কি, নির্ণেয় বিষয়টি বলেছে সুদের হার, অর্থাৎ আর আমাকে এখানে বার করতে হবে। আমরা জানি সুদ নির্ণয়ের ফর্মুলা I ইকুয়াল টু P/100। এখানে P মানে কি আসল, T মানে সময়, আর আরটা আমার এখানে নির্ণয়ের বিষয়। এখানে যেহেতু T আমাদের বার্ষিক বলেছে তাই 1 হবে। আইটা আমরা এখানে বার করলাম 2x, P এখানে কত আমরা ধরে নিয়েছি 25x ইন্টু T 1 R/100, x ক্যান্সেল হয়ে গেল, 2504 R ইকুয়াল টু 8। অতএব বার্ষিক সুদের হার 8%। আমার এটা কত নম্বরে আছে আনসারটা, ডি। তাহলে আমাদের আনসার হবে ডি। নেক্সট আমরা 2 নম্বরে যাব। 2 নম্বরে কি রয়েছে, কোনো ব্যবসায়ী 2 ব্যক্তি x টাকা এবং y টাকা যথাক্রমে 9 মাস এবং 6 মাসের জন্য নিয়োজিত করলে তাদের লভ্যাংশের অনুপাত
কত হবে, তাই তো। এখানে দেখো দুজনে কিন্তু দুটো ডিফারেন্ট সময়ের জন্য টাকা নিয়োজিত করেছেন, মানে এখানে মিশ্র অংশীদারির অ্যাপ্লিকেবল। তাহলে এক ব্যক্তি এক্স টাকা নিয়োগ করেছেন 9 মাসের জন্য, আর এক ব্যক্তি ওয়াই টাকা নিয়োগ করেছেন 6 মাসের জন্য। তাহলে তাদের নিয়োজিত মূলধন আমি ধরে নিই, প্রথম ব্যক্তির নিয়োজিত মূলধন কত হবে, x ইন্টু 9 টাকা, অর্থাৎ 9x টাকা। দ্বিতীয় ব্যক্তিরটা দেখি, দ্বিতীয় ব্যক্তির নিয়োজিত মূলধন সমান কত হবে, y ইন্টু 6, y ইন্টু 6 টাকা, অর্থাৎ 6y টাকা। এখানে আমাদের চেয়েছে তাদের লভ্যাংশের অনুপাত, তাহলে তাদের নিয়োজিত মূলধনের অনুপাতেই তাদের লভ্যাংশ হবে। অতএব তাদের লভ্যাংশের অনুপাত হবে 9x to 6y। 3 3 ক্যান্সেল হবে দুদিকেই, তাহলে 3x to 2y। এটা আমাদের কোন অপশানে রয়েছে, বি, তাই তো। তাহলে আমাদের আনসার হবে বি। নেক্সট 3 নম্বরে কি রয়েছে, 3x² - 4x + k = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল 5 হলে k এর মান কত হবে। অর্থাৎ এখানে দ্বিঘাত সমীকরণের একটা ফর্মুলা ইউজ করতে হবে। দ্বিঘাত সমীকরণ বলতে তোমাদের মনে করার জন্য আমি জাস্ট লিখছি, দ্বিঘাত সমীকরণ বলতে আমরা যেটা বুঝি, ax² প্লাস bx প্লাস c = 0। আচ্ছা, দ্বিঘাত সমীকরণ থেকে আমরা যেটা পাই যে এখানে এই সমীকরণের বীজদ্বয়ের গুণফলের ফর্মুলা হলো c/a। আচ্ছা, কিন্তু এখানে আমাদের দ্বিঘাত সমীকরণটা কি দিয়েছে, তাহলে আমাদের প্রদত্ত দ্বিঘাত সমীকরণ কি দিয়েছে এখানে, 3x² - 4x + k = 0। আচ্ছা, এটার সঙ্গে কম্পেয়ার করলে আমরা c/a এখান থেকে কি হবে, k হচ্ছে c এখানে,
আর এ মানে এ এক্স স্কোয়ার এখানে 3, তাহলে k/3 আমাকে এই ভ্যালুটা বলে দিয়েছে। এখানে কি বলেছে যে সমীকরণের বীজদ্বয়ের গুণফল 5, আমাকে কে এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে k/3 ইকুয়াল টু 5, কে ইকুয়াল টু তাহলে 3 মাল্টিপ্লাই 5 15 হচ্ছে। তাহলে আমাদের এখানে কি লিখতে হবে, নির্ণয় কে এর মান 15, তাই তো। তাহলে আমার এই 15 কোথায় আছে, সিতে। তো এই দেখে নাও সিতে আছে আমার আনসার সি। নেক্সট 4 নম্বর কোয়েশ্চেনে যাব আমরা। 4 নম্বরে কি রয়েছে, ও কেন্দ্রীয় বৃত্তের দুটি সমান দৈর্ঘ্যের জ্যা এবি এবং সিডি এবং এখানে একটা অ্যাঙ্গেলের ভ্যালু বলে দিয়েছে। তো আমরা আগে ও কেন্দ্রীয় বৃত্তের মধ্যে দুটো সমান দৈর্ঘ্যের জ্যা ড্র করে নিই। এ বি সি ডি দুটি সমান দৈর্ঘ্যের যে ও কেন্দ্রীয় বৃত্ত। এবার আমাকে বলেছে অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল টু 60 ডিগ্রি, তাই তো। অর্থাৎ এই অ্যাঙ্গেলটার ভ্যালু বলে দিয়েছে। এখানে কি জানতে চেয়েছে, বৃত্তটির ব্যাসার্ধও বলে দিয়েছে 6 সেন্টিমিটার, অর্থাৎ এটা বলছে ট্রায়াঙ্গেল সি ও ডি এর ক্ষেত্রফল কত হবে, তাই তো। ট্রায়াঙ্গেল সি ও ডি, আচ্ছা এখানে আমাদের তাহলে বলে দিয়েছে কি কি, অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল টু 60 ডিগ্রি, এ বি ইকুয়াল টু সিডি এবং ব্যাসার্ধ অর্থাৎ ও বি और ओ ए और ओ सी और ओ डी ইকুয়াল টু 6, তাই তো। এবার আমরা এটা জানি যে দুটি সমান দৈর্ঘ্যের জ্যা একই বৃত্তের মধ্যে কেন্দ্রে সমান মাপের কোণ উৎপন্ন করে, অর্থাৎ এ বি আর সিডি সমান দৈর্ঘ্যের জ্যা। এরা এ বি যে সেন্টারে ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করছে সেটা হচ্ছে এ ও বি 60 ডিগ্রি। আবার তাহলে সিডিও সেন্টারে যে কোণটা উৎপন্ন করছে সি ও ডি, এই দুটো সমান হবে। সি ও ডি এই অ্যাঙ্গেলটিও 60 ডিগ্রি হবে, ঠিক আছে। এটা আগেই প্রমাণিত যে যদি বৃত্তের দুটি সমান দৈর্ঘ্যের জ্যা থাকে আর তারা সেন্টারে মানে বৃত্তের কেন্দ্রে সমান মাপের কোণ উৎপন্ন করবে, ঠিক আছে। তাহলে এবার আমাদের নির্ণয় বিষয় হচ্ছে ট্রায়াঙ্গেল সি ও ডি এর ক্ষেত্রফল। আমাকে এখন বার করতে হবে এই ট্রায়াঙ্গেল সি ও ডি কী ধরনের ট্রায়াঙ্গেল, ঠিক আছে। তার জন্য আমাকে কি করতে হবে, দেখো এখান থেকে তো আমি এই অ্যাঙ্গেলটার মাপ পেয়ে গেলাম। ট্রায়াঙ্গেল সি ও ডি এর অ্যাঙ্গেল সি ও ডি ইকুয়াল টু আমি 60 ডিগ্রি পেয়ে গেছি। এবার দেখো ট্রায়াঙ্গেল সি ও ডি এর ও সি ইকুয়াল টু ও ডি, যেহেতু এখানে বলে দিয়েছে যে ব্যাসার্ধর মাপ 6, ও সি ইকুয়াল টু ও ডি। তাহলে আমরা এটাও জানি যে সমান একটি ত্রিভুজের
দুটি বাহু সমান হলে তাদের অপোজিট কোণগুলোও সমান হবে, অর্থাৎ ওসি ওডি আর ওসি সমান হলে ওসির অপোজিট অ্যাঙ্গেল এটা, ওডির অপোজিট অ্যাঙ্গেল এটা, তাহলে এই দুটোও সমান হবে। তাহলে ও ডি সি ইকুয়াল টু ও সি ডি। এখন আবার যদি আমি যাই, একটি ট্রায়াঙ্গেলের তিনটি কোণের টোটাল সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আবার আমি লিখছি সি ও ডি প্লাস, আচ্ছা আমি আগে লিখে নিই, ট্রায়াঙ্গেল সিও ডি এর সিওডি ও সি ডি প্লাস ও ডি সি ইকুয়াল টু 180 ডিগ্রি। এখানে আমরা কোন ভ্যালুটা জানি? সিওডির ভ্যালুটা জানি। তাহলে 60 ডিগ্রি প্লাস ট্রায়াঙ্গেল ও সি ডি, আবার আমরা ওসিডি ইকুয়াল টু ওডিসি জানি, তাহলে আমরা ওডিসির বদলে ওসিডি লিখতে পারি। ট্রায়াঙ্গেল সিডি ইকুয়াল টু 180 ডিগ্রি। এইখানে আমি নেক্সট কি লিখছি, টু ওসিডি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, और triangle OCD equal to 120 ডিগ্রি বাই 2 ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে দেখো OCD ইকুয়াল টু আমার কত বেরোলো? 60 ডিগ্রি। তাহলে আমার ODCও ইকুয়াল টু 60 ডিগ্রি হবে। দেয়ারফর ODC ইকুয়াল টু OCD ইকুয়াল টু 60 ডিগ্রি। আগেই আমরা পেয়েছিলাম ট্রায়াঙ্গেল এই সিওডি এর সিওডি অ্যাঙ্গেলটাও 60 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ট্রায়াঙ্গেলটা সিওডি এর প্রত্যেকটা কোণই সমান, তার মানে এটা একটি সমবাহু ত্রিভুজ। তাহলে ট্রায়াঙ্গেল সিওডি একটি সমবাহু ত্রিভুজ। অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা ইউজ করতে হবে। অতএব ট্রায়াঙ্গেল সিওডি এর ক্ষেত্রফল সমান, আমরা কি জানি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু মানে কত আমরা আগেই পেয়েছি, ওসি ইকুয়াল টু ওডি ইকুয়াল টু 6, তাহলে 6 স্কোয়ার হবে ইন্টু 6 স্কোয়ার, और √3/4 to 6 9√3 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের আনসার কি দেখতে হবে আমাদের, 9√3 কোথায় রয়েছে? 9√3 এ, আমাদের আনসার এ। নেক্সট আমরা যাব 5 নম্বর। 5 নম্বরে কী রয়েছে? এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ আর একক এবং বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ ক্যাপ একক, ক্যাপ আর একক। বৃত্ত দুটির কেবলমাত্র একটি সাধারণ স্পর্শ থাকবে যদি শর্তটা এখানে আমাদের কোন শর্তটা হলে এই জিনিসটা ফুলফিল করবে সেটা আমাদের বার করতে হবে। এখন দেখো দুটি বৃত্তের একটি মাত্র সাধারণ স্পর্শক থাকবে, এক্ষেত্রে ছবিটা এরকম হবে।
এই রকম দুটো বৃত্তের ক্ষেত্রেই একমাত্র কিন্তু একটি মাত্র সাধারণ স্পর্শক থাকবে। ধরে নিই আমি বৃত্ত দুটোর যে স্পর্শ বিন্দু সেটা ও ধরে নিলাম, ঠিক আছে। আর এই কেন্দ্রবিন্দু ধরলাম, এটারও একটা কেন্দ্রবিন্দু ধরলাম। দেখো কি বলেছে, এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ স্মল আর, আর এখানে আরেকটাও বলে দিয়েছে ক্যাপ আর গ্রেটার দেন স্মল আর। তাহলে যে ছোট বৃত্তটা হবে তার ব্যাসার্ধটা স্মল আর হবে, অর্থাৎ এটা এটা এ কেন্দ্রীয় বৃত্ত। আর বি কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধ ক্যাপ আর, অর্থাৎ এখান থেকে যেটা শুরু হচ্ছে তারটা পুরোটা হচ্ছে, বা এখানেও একটা ড্র করে দেখে নিন, ঠিক আছে। আমাকে এই এবির যে ডিস্টেন্স এটা বার করতে বলেছে, অর্থাৎ দুটি বৃত্তের কেন্দ্রের মধ্যে যে দূরত্ব সেটা আমাকে শর্ত, এটাই শর্ত রয়েছে, এটা আমাকে বার করে দেখতে হবে। আচ্ছা দেখো, আমি জানি ও বি, বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু কত, ও বি, তাই তো, ইকুয়াল টু কি, ক্যাপিটাল লেটারে আর। আর এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ এ ও ইকুয়াল টু স্মল আর। তাহলে এ বি কত হবে, অর্থাৎ দুটি বৃত্তের কেন্দ্রের মধ্যে যে ডিস্টেন্স সেটা বার করতে গেলে কি হবে, ওবি থেকে আমাকে এ ওটা বাদ দিতে হবে। তাহলে এ বি ইকুয়াল টু ওবি মাইনাস এও ইকুয়াল টু ক্যাপ আর মাইনাস স্মল আর। আর এই শর্তটা কোথায় রয়েছে, সিতে। তাহলে আমাদের আনসার হবে সি। নেক্সট আমরা যাব ছয়ে কি বলেছে, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:9 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে আমাকে প্রথমে নিরেট গোলকের যে ব্যাসার্ধ সেগুলো আমাকে ধরে নিতে হবে, যেহেতু আমাকে এখানে বলে দেয়নি, আমাকে এখানে শুধু ক্ষেত্রফলের অনুপাতটা বলে দিয়েছে। তাহলে ধরি দুটি নিরেট গোলকের ব্যাসার্ধ যথাক্রমে R1 এবং R2। অতএব প্রথম গোলকটির বক্রতলের
ক্ষেত্রফল সমান হবে ফর্মুলা 4πr²। এখানে আমার আর এর জায়গায় কি বসবে r1, তাহলে 4πr1²। আবার একইভাবে দ্বিতীয় গোলকটির বক্রতলের ক্ষেত্রফল হবে 4πr²। আর এর বদলে এখানে আমার r2² বসাতে হবে, 4πr2²। প্রশ্নানুযায়ী আমাকে এই ক্ষেত্রফলের অনুপাতগুলো বলে দিয়েছে, অনুপাত 1:9। প্রশ্নানুযায়ী 4πr1² to 4πr2² equal to 1:9। আমরা লিখতে পারি 4πr1² by 4πr2² equal to 1/9। 4π দুদিকে ক্যান্সেল হয়ে গেল, r1² by r2² equal to 1/9। और আমরা বর্গমূল করে পাই r1 by r2 equal to 1/3। এখানে আমরা একটা r1 আর r2 এর মধ্যে রিলেশন পাচ্ছি, তাই তো। r2 ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো 3r1। এবার আমাদের বার করতে হবে আয়তনের অনুপাত। প্রথম গোলকের আয়তন ইকুয়াল টু কি লিখব, ফর্মুলা 4/3πr³। আর এর বদলে এখানে r1 বসবে। দ্বিতীয় গোলকের আয়তন ইকুয়াল টু একই 4/3πr³। আর এর বদলে এখানে r2 বসবে, আমরা যেহেতু এটা ধরে নিয়েছি r2³। অতএব গোলক দুটির আয়তনের অনুপাত ইকুয়াল টু কি হবে 4/3πr1³ টু 4/3πr2³। হ্যাঁ দেখো 4/3πটা দুদিকেই ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে r1³ টু r2³। এখানে আমরা r2 আর r1 এর মধ্যে একটা রিলেশন পেয়েছি। r2 এর বদলে আমরা কি লিখতে পারি 3r1। r1³ টু 3r1³ equal to r1³ to 27r1³। আর দুদিকেই r1³ ক্যান্সেল হয়ে গেলে 1:27। আর আমাদের আনসার 1:27 কোথায় আছে, বিতে। তাহলে আমাদের অতএব আনসার বি হবে। ঠিক আছে, নেক্সট আমাদের অপশান কি আছে, শূন্যস্থান পূরণ।
প্রথমটা কি রয়েছে, বার্ষিক X% হার সরল সুদে 120 টাকার 10 মাসের সুদ কত? আমরা খুব ইজিলি করতে পারবো ফর্মুলা দেখে। এখানে আমাদের সুদের হার বলে দেওয়া রয়েছে, আসল বলে দেওয়া রয়েছে, আবার সময়ও বলে দেওয়া আছে। জাস্ট আমাদের সুদ বার করতে হবে। তাহলে এখানে সুদের হার কত? X%, আসল 120 টাকা, সময় 10 মাস। এটাকে আমাদের বছরে কনভার্ট করে নিতে হবে। বছরে কনভার্ট করলে আমাদের কি করতে হবে, 12 দিয়ে ভাগ করে নিতে হবে। তাই 10/12 বছর। সুদের হার মানে R%, আসল P আর সময় T। তা আমাদের নির্ণেয় সুদ ফর্মুলা কি? I equal to PTI by 100। এখানে আমাদের P কত? 120, T 10/12, R কত? X by 100, 12 ক্যান্সেল, তাহলে 100 X by 100, আবার 100 ক্যান্সেল, X টাকা। তো নির্ণেয় সুদ X টাকা বসবে আমাদের শূন্যস্থানে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি আছে 2 নম্বরে? X proportional to 1/y হলে X plus y এর ক্ষুদ্রতম মান আমাদের বার করতে হবে। কখন? মানে X প্লাস, এইটা আমাকে শর্ত দিয়ে দিয়েছে। এবার আমাকে বার করতে হবে যে X প্লাস মান y এর ক্ষুদ্রতম মান কখন হবে। তা আমাদের দিয়েছে কি, X proportional to 1/y। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? X equal to K/y, K equal to ধ্রুবক, or xy equal to K। অর্থাৎ X আর Y এর যে মাল্টিপ্লাই করে যে ভ্যালুটা, সেটা কিন্তু সবসময় কনস্ট্যান্ট, মানে একই থাকবে। আমরা যদি দেখি 3 × 4 = 12 হচ্ছে এখানে K, আর 3x y 4। এক্স ওয়াইয়ের ভ্যালু চেঞ্জ হলেও এদের যে মাল্টিপ্লাইয়ের পর যে ভ্যালুটা, সেটা কিন্তু সবসময় কনস্ট্যান্ট থাকবে। অর্থাৎ আমার এখানে x 6 হতে পারে, y 2 হতে পারে, কিন্তু আমাদের মাল্টিপ্লাইয়ের পর যে ভ্যালুটা, সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকছে। বুঝতে পারছো? এটা হচ্ছে k এর ভ্যালু। আমাদের এখানে এটা জানতে চেয়েছে যে x প্লাস ওয়াইয়ের ক্ষুদ্রতম মান কখন হবে। তো আমরা x প্লাস ওয়াইকে এখানে কিভাবে লিখতে পারি? x প্লাস ওয়াই ইকুয়াল টু, আমরা √x এর হোল স্কোয়ার লিখতে পারি, প্লাস ওয়াইকে আমরা √y এর হোল স্কোয়ার লিখতে পারি, কারণ √x এর হোল স্কোয়ার মানেই x,
আবার রুট ওয়াই এর হোল স্কোয়ার মানে ওয়াই। আচ্ছা, এবার দেখো এটাকে আমরা যদি একটা হোল স্কোয়ারের ফর্মুলায় আনতে চাই তাহলে আমরা এখানে কি লিখব, মাইনাস 2 ইন্টু রুট এক্স ইন্টু রুট ওয়াই। যেহেতু এটা আমরা এক্সট্রা নিয়েছি তাই আমাকে আবার প্লাস করেই এই ভ্যালুটা লিখতে হবে, 2 ইন্টু রুট এক্স ইন্টু রুট ওয়াই, তাই তো? তাহলে আমরা এই টোটালটা নিয়ে কি লিখতে পারি, রুট এক্স মাইনাস রুট ওয়াই এর হোল স্কোয়ার, মানে এটা সাপোজ এ স্কোয়ার, এটা বি স্কোয়ার, আর এটা 2ab। ঠিক আছে, তাহলে এ মাইনাস বি এর যে হোল স্কোয়ারের যে ফর্মুলা সেটাই এখানে অ্যাপ্লাই হলো, প্লাস এখানে কি 2 রুটের মধ্যে এক্স ওয়াই। আচ্ছা, এখানে এবার দেখি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, আমরা এটাকে এভাবে প্রেজেন্ট করতে পারছি। এবার দেখছি যে এই যে ভ্যালুটা রুট এক্স মাইনাস রুট ওয়াই, এটা বাদ দিয়ে যে ভ্যালুটা থাকছে সেটা কনস্ট্যান্ট, কারণ আমরা আগেই দেখেছি যে এক্স ওয়াইয়ের ভ্যালু কিন্তু এখানে কনস্ট্যান্ট, মানে এটা কখনোই পরিবর্তন হবে না। তাই এটাকে তো আমি চেঞ্জ করতে পারবো না। চেঞ্জ আমরা কোনটা করতে পারবো, এই পার্টটা। আমরা যদি এই পার্টটাকে 0 করে দিতে পারি তাহলে এটার ভ্যালু সবচেয়ে মিনিমাম হবে। তো এই যে স্কোয়ারের ভ্যালু সবচেয়ে মিনিমাম কি হয়, 0। তাহলে রুট এক্স মাইনাস রুট ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে রুট এক্স মাইনাস রুট ওয়াই ইকুয়াল টু 0। তাহলে রুট এক্স ইকুয়াল টু রুট ওয়াই অর এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে আমাদের এখানে শর্ত কি হবে, এক্স প্রপোর্শনাল টু 1/y হলে এক্স প্লাস ওয়াই এর মান কখন ক্ষুদ্রতম হবে, যখন এক্স ইকুয়াল টু ওয়াই হবে। তে এক্স প্লাস ওয়াই এর মান ক্ষুদ্রতম হবে যখন এক্স ইকুয়াল টু ওয়াই হবে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা নেক্সট 3 নম্বরে যাব। 3 নম্বরে কি বলেছে, দুটি দ্বিঘাত করণীর যোগফল দুটি দ্বিঘাত করণীর যোগফল এবং গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীদ্বয় পরস্পর ড্যাশ করণী হবে। আচ্ছা, এক্ষেত্রে দ্বিঘাত করণীর যোগফল দুটি এবং গুণফল মূলদ সংখ্যা বলেছে। ঠিক আছে, আচ্ছা আমি একটু রিমাইন্ডারের জন্য দ্বিঘাত করণী বলতে কি বুঝি আমরা, √2 √3। আচ্ছা, আর কি আমাদের এখানে নতুন নিউজ হয়েছে, মূলদ সংখ্যা, তাই তো? মূলদ সংখ্যা মানে দ্বিঘাত করণী √2 √3, এই রুট না থাকলে মূলদ সংখ্যা 2 3, এগুলোকে বলে মূলদ সংখ্যা। আচ্ছা, এবার আমাদের যেহেতু বলেছে দ্বিঘাত করণীর যোগফল এবং গুণফল একটি মূলদ সংখ্যা, তাহলে আমি এখানে, এটা একটু ট্রিকি, এখানে আমি মিশ্র দ্বিঘাত করণী হবে। এক্ষেত্রে মিশ্র দ্বিঘাত করণী আমি কি কি ধরে নিলাম, একটি হলো 7 প্লাস √2, আরেকটি হলো 7 মাইনাস √2। ঠিক আছে, এবার দেখো আমাদের শর্তটা কি বলেছে, দুটি দ্বিঘাত করণীর যোগফল। আচ্ছা আমি যোগফল করে দেখি, 7 প্লাস √2 প্লাস
7 মাইনাস রুট টু, তাহলে 7 প্লাস রুট টু প্লাস মাইনাস রুট টু, সরি ব্র্যাকেট দিয়েছি, মাইনাস রুট টু প্লাস রুট টু কেটে গেল, তাহলে আমার কত হলো 14। এটি একটি মূলাদ সংখ্যা। আবার গুণফল কি হবে? 7 প্লাস রুট টু ইন্টু 7 মাইনাস রুট টু, এটা আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলা। তাহলে এ স্কোয়ার মানে 7 স্কোয়ার মাইনাস রুট টু স্কোয়ার, তাহলে 49 মাইনাস 2 ইকুয়াল টু 47। এটাও একটা মূলদ সংখ্যা হচ্ছে। এই যে দুটো আমাদের শর্ত ফুলফিল করলো, অর্থাৎ দুটি দ্বিঘাত করণীর যোগফলও মূলদ সংখ্যা হলো, গুণফলও মূলদ সংখ্যা হলো, হলে তাহলে করণীদ্বয়কে কি বলে? পরস্পর অনুবন্ধী বা পূরক করণী। ঠিক আছে, তাহলে করণীদ্বয় পরস্পর অনুবন্ধী অথবা পূরক করণীয় বলা হয়। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? যে দুটি মিশ্র দ্বিঘাত করণীর যদি যোগফল এবং গুণফল মূলদ সংখ্যা হয়, তাহলে করণীদ্বয়কে পরস্পর কি বলে? অনুবন্ধী অথবা পূরক করণী। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি আছে? যে একটি বৃত্তস্থ চতুর্ভুজের পরস্পর তিনটি কোণের অনুপাত এখানে আমাকে দিয়ে দিয়েছে 1:2:5 হলে চতুর্থ কোণটির মান আমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, এটা আমরা আগে ড্র করে নিই। হ্যাঁ, আমাকে কি বলেছে? একটি বৃত্তস্থ চতুর্ভুজের পরস্পর তিনটি কোণের অনুপাত আমাকে এখানে দিয়ে দিচ্ছে 1:2:5। আচ্ছা, তাহলে আমরা এখানে ধরি বৃত্তস্থ চতুর্ভুজ এ বি সি ডি এর, যেহেতু আমাকে কোণের অনুপাতগুলো দিয়ে দিয়েছে 1:2:5, তাহলে আমি এ বি সি কোণটা ধরে নিচ্ছি, ডিটা আমাকে বার করতে হবে। তাহলে এ অ্যাঙ্গেল ইকুয়াল টু এক্স ডিগ্রি, বি অ্যাঙ্গেল ইকুয়াল টু 2x ডিগ্রি, আর সি অ্যাঙ্গেল ইকুয়াল টু 5x ডিগ্রি। আচ্ছা, আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পরে সম্পূরক হয়। কীরকম? যে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এর বিপরীত কোণগুলি সম্পূরক মানে এ কোণ প্লাস সি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি, আবার বি কোণ প্লাস ডি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। আমাকে এখানে বার করতে হবে ডি কোণের মান। তাহলে আমি এখানে হাতে আমি ধরে নিয়েছি কি কি, এ সি এগুলো আমি ধরে নিয়েছি। তাহলে আমি এইটা ধরে এগোবো। তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 180 ডিগ্রি।
এ এখানে কত এক্স ডিগ্রি প্লাস সি কত 5x ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। এক্স ইকুয়াল টু 6x ইকুয়াল টু 180 ডিগ্রি, এক্স ইকুয়াল টু 180/6 ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা এক্সের ভ্যালুটা পেয়ে গেলাম, তাহলে খুব সহজেই বি অ্যাঙ্গেলের ভ্যালুও পেয়ে যাব। অতএব বি অ্যাঙ্গেল ইকুয়াল টু কত হবে 2x ডিগ্রি, 2x ইকুয়াল টু 2 ইন্টু 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি। আমরা যেহেতু জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পরের সম্পূরক হয়, তাহলে বি প্লাস সি ইকুয়াল টু আমরা 180 ডিগ্রি আগেই আমরা জানি। তাহলে বি প্লাস ডি ইকুয়াল টু 180 ডিগ্রি। এখান থেকে বি কোণের ভ্যালু আমরা পেয়ে গেছি, তাহলে 60 ডিগ্রি प्लस डी एंगल इक्वल टू 180 डिग्री और डी एंगल इक्वल टू 180 डिग्री माइनस 60 डिग्री इक्वल टू 120 ডিগ্রি। তাহলে আমাকে এখানে যে জানতে চেয়েছে চতুর্থ কোণটির মান, তাহলে চতুর্থ কোণটির মানটি তো চতুর্থ কোণের মান 120 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা নেক্সট যেটা রয়েছে সমকোণী ত্রিভুজের অধিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি ড্যাশ বিন্দু দিয়ে যাবে। আচ্ছা এটার জন্য আমি আগে থেকেই একটা জিনিস ড্র করে রয়েছি, দেখো এটা দেখলে বুঝতে পারবে। এটি হচ্ছে একটি এ বি সি, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এবার এই সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে যখন আমি অঙ্কন করব, মানে আমার অতিভুজ হচ্ছে কি এসি, এটা হচ্ছে অতিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের, তো এটাকে আমি ডিভাইড করে নিয়েছি এসিকে। ঠিক আছে, ও পয়েন্টে রেখে আমি যখন মানে বৃত্তর ব্যাসটাকে মানে এখানে যেটা বলেছে যে সমকোণী ত্রিভুজের অধিভুজকে ব্যাস করে আমি যখন বৃত্তটা অঙ্কন করলাম, তখন আমি কি দেখলাম যে এই যে সমকোণী ত্রিভুজের সমকোণ এটা ছুঁয়ে বৃত্তটা অঙ্কন হলো। তাহলে আমার এখানে উত্তরটা কি হবে, সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি এই সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু দিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটার উত্তর হবে সমকৌণিক বিন্দু দিয়ে যাবে। দেখে নাও ছবিটি। এটা 5 নাম্বার। তাহলে এটা কি হবে, সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি সমকৌণিক বিন্দু দিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট নাম্বার 6-এ কি আছে দেখি। 6 নম্বরে বলেছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা
এবং ভূমির ব্যাসার্ধ সমান হলে শঙ্কুটির শীর্ষকোণের মান আমাকে এখানে জানতে চেয়েছে। আচ্ছা, আমি প্রথমে একটি লম্ব বৃত্তাকার শঙ্কু এঁকে নিই। আমি একটা লম্ব বৃত্তাকার শঙ্কু ড্র করে নিয়েছি। এবার কি বলেছে এখানে দেখো বলেছে শঙ্কুটির উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ সমান, অর্থাৎ এর উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ সমান, অর্থাৎ এইচ ইকুয়াল টু আর। ঠিক আছে, আমাকে যেটা জানতে চেয়েছে যে শঙ্কুটির শীর্ষকোণের মান মানে এই কোণটার মান আমাকে জানতে চেয়েছে। এটা দেখো মাঝখান থেকে দু ভাগ হয়ে গেছে এই শীর্ষকোণটা। এটা থিটা ধরলাম, এটা থিটা 1 ধরলাম এটা। আচ্ছা, এখানে আমাকে বলে দিয়েছে এইচ ইকুয়াল টু আর, এটা উচ্চতা, এটা ব্যাসার্ধ। আচ্ছা, এবার আমরা জানি ট্যান থিটার ফর্মুলা। ট্যান থিটার ফর্মুলা কি? লম্ব বাই ভূমি। মানে এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে কি হবে? লম্ব এখানে এইচ, ভূমি মানে এই ব্যাসার্ধ আর। যেহেতু আমরা জানি যে এইচ ইকুয়াল টু আর, তাহলে আমরা লিখতেই পারি ট্যান থিটা ইকুয়াল টু এইচ বাই এইচ ইকুয়াল টু 1। তা আমরা জানি ট্যান 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, তাহলে আমরা লিখছি ট্যান থিটা ইকুয়াল টু ট্যান 45 ডিগ্রি, তাহলে ট্যান ট্যান ক্যান্সেল, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। ঠিক আছে, যেহেতু এটা দুটোরই ভ্যালু সমান, তাহলে বেসিক্যালি শীর্ষকোণ ইকুয়াল টু 2 থিটা হবে। তাহলে অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুর শীর্ষ কোণ কত হবে? 2 থিটা ইকুয়াল টু 2 ইন্টু 45 ডিগ্রি, 90 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট আমরা দেখব 3 নম্বরে সত্য বা মিথ্যা আমাদের যাচাই করতে হবে। এখানে কি বলেছে? 1 নম্বরে বার্ষিক শতকরা সুদের হার একই হলে কোনো মূলধনের 1 বছরের চক্রবৃদ্ধির সুদ সরল সুদের তুলনায় বেশি। অর্থাৎ বলতে চাইছে সরল সুদে ফর্মুলায় যে একই মূলধনের 1 বছরের জন্য যে সুদ বেরোবে, চক্রবৃদ্ধি হারে সেই আসলেরই সুদের পরিমাণ বেশি হবে। না দেখি, আমাদের সবই ধরে করতে হবে, কারণ এখানে তো কোনো কিছু আমাদের বলে দেওয়া নেই, শুধু সময়টা বলা আছে 1 বছর। ধরি
আসল এক্স, সময় আমাদের বলে দেওয়া আছে 1 বছর। সুদের হারও আমাদের ধরে নিতে হচ্ছে। y ধরে নিলাম, ঠিক আছে। তো সরল সুদে ফর্মুলা আমি কি জানি, I ইকুয়াল টু পি টি আর বাই 100। এখানে পি কত ধরেছি, এক্স টাইম 1, আর এখানে ওয়াই নিয়েছি বাই 100, তাহলে এক্স ওয়াই বাই 100, ঠিক আছে। আচ্ছা, এবার আমি চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা জানি সেখানে সুদ প্লাস আসল হয়, অর্থাৎ পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি, এটা মানে কিন্তু সুদ প্লাস আসল। তাহলে আমাকে আসলটা এখানে বাদ দিতে হবে, তাহলে আমি শুধু চক্রবৃদ্ধি হারের সুদটা পেয়ে যাব। পি মানে কি আমরা এখানে ধরে নিয়েছি এক্স, 1 প্লাস আর মানে এখানে ওয়াই বাই 100, টি মানে আমাদের এখানে বলে দিয়েছে 1 মাইনাস পি, তাহলে এক্স ইন্টু 1 প্লাস ওয়াই বাই 100 মাইনাস পি, পিটা কি এখানে এক্স, তাহলে পি আর আমি লিখব না, এক্স, তাহলে এক্স প্লাস এক্স ওয়াই বাই 100 মাইনাস এক্স, প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, তাহলে এক্স ওয়াই বাই 100। তাহলে এখানে যেটা বলেছে যে বার্ষিক শতকরা সুদের হার একই হলে কোনো মূলধনের 1 বছর চক্রবৃদ্ধির সুদ সরল সুদের তুলনায় বেশি হয়, এটা ভুল, তাহলে এটা মিথ্যা হবে। তাহলে ঠিক আছে। নেক্সট দেখো 2 নম্বরে কি বলেছে, √3 - 5 অনুবন্ধী করণী √3 + 5, এটা আমরা একটু আগেই করলাম, দেখে নেব আমরা। এখানে কি বলেছে, √3 - 5 এর অনুবন্ধী করণী √3 + 5, এটা আমাদের বলে দিয়েছে। আচ্ছা, এটা তখনই এই শর্তটা তখনই মানবে যখন এই দুটোর মানে দ্বিঘাতকরণীর বা মিশ্র দ্বিঘাতকরণীর যোগফল এবং গুণফল মূলদ সংখ্যা হবে। তো আমরা যোগফল করে দেখি, √3 - 5 প্লাস √3 + 5 যোগ করলে কি হচ্ছে, √3 - 5 প্লাস √3 + 5, তাহলে +5 - 5 ক্যান্সেল হলো, 2√3, এটা মূলত সংখ্যা নয়। তাহলে আমাদের প্রথম শর্তটাই এটা মানলো না,
তাহলে এটা কখনোই অনুবন্ধীকরণই হবে না, তাহলে এটাও মিথ্যা। তিন নম্বরে কি রয়েছে? এ এর মূলধন বি এর মূলধনের অর্ধেক হলে এ এবং বি এর লভ্যাংশের অনুপাত হবে 2:1। ঠিক আছে, এখানে কি বলেছে? এ এর মূলধন বি এর মূলধনের অর্ধেক, তাহলে বি এর মূলধনের এখানে বেশি হবে। ধরি বি এর মূলধন 2x, অতএব এ এর মূলধন হবে বি এর মূলধনের অর্ধেক, অর্থাৎ 2x/2 সমান x। এবার তাদের লভ্যাংশের অনুপাত তাদের মূলধনের অনুপাতেই হবে, অতএব অংশের অনুপাত হবে এর মূলধন কত? x is to b এর মূলধন 2x, और x x ক্যান্সেল হলে 1:2। এখানে কি রয়েছে? 2:1, তাহলে এটা মিথ্যা। চার নম্বরে কি রয়েছে? তিনটি ক্রমিক সমানুপাতিক সংখ্যার গুণফল 64 হলে দ্বিতীয় সংখ্যাটি 4 হবে। আচ্ছা, তো আমি ধরে নিই তিনটি ক্রমিক সংখ্যা। ধরি তিনটি ক্রমিক সংখ্যা যথাক্রমে এ, বি এবং সি। আচ্ছা, এবার কি বলেছে? বলেছে যে তারা সমানুপাতিক এবং তাদের গুণফল 64। সমানুপাতিক হলে সেক্ষেত্রে আমরা জানি a/b equal to b/c और ac equal to b স্কোয়ার, তাই তো? আর কি বলে দিয়েছে? তাদের গুণফল 64। প্রশ্নানুযায়ী a গুণিত b গুণিত c সমান 64। a b c ইকুয়াল টু 64। আমরা এখান থেকে কি পেয়েছি? সমানুপাতিকের জন্য ac ইকুয়াল টু বি স্কোয়ার। তাহলে আমরা এসির বদলে আমরা কি লিখতে পারি? বি স্কোয়ার। বি ইন্টু বি স্কোয়ার ইকুয়াল টু 64 और बी क्यूब इक्वल टू 64 और ঘনমূল করে পাই বি ইকুয়াল টু 4। তাহলে আমাদের এই তিনটি ক্রমিক সংখ্যার দ্বিতীয় সংখ্যাটি কি ছিল? বি, আর বি এর ভ্যালু আমরা কি পেলাম? 4। আর এখানে কি বলেছে? যে
তিনটি ক্রমিক সমানুপাতিক সংখ্যার গুণফল 64 হলে দ্বিতীয় সংখ্যাটি 4, তাই আমাদের এটা সত্য। সত্য। নেক্সট আমরা 5 নম্বরে যাচ্ছি। কি বলেছে? দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফল সমান হলে তারা সর্বসম হবে। আচ্ছা, এখানে আমাদের দেওয়া রয়েছে কি, যে দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফল সমান। ঠিক আছে? আচ্ছা, তোমাদের মনে করার জন্য বলে দিই, দুটি সদৃশ ত্রিভুজের কিছু শর্ত থাকে। এটা কি? এক হচ্ছে দুটি সদৃশ ত্রিভুজের বাহুগুলি সমানুপাতি। আর দ্বিতীয় শর্ত, অনুরূপ কোণগুলি সমান হয়। অর্থাৎ কীরকম? ধরো আমি দুটি সদৃশ ত্রিভুজ আঁকছি। আচ্ছা, দুটি সদৃশ ত্রিভুজের শর্তানুযায়ী বাহুগুলি সমানুপাতি, অর্থাৎ এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ, বি সি বাই বি ড্যাশ সি ড্যাশ, আর সি এ বাই সি ড্যাশ এ ড্যাশ। কিন্তু এগুলো সমান বলেনি, কিন্তু সমানুপাতি। আর কি বলেছে? অনুরূপ কোণগুলি সমান হয়, অর্থাৎ এ অ্যাঙ্গেল ইকুয়াল টু এ ড্যাশ অ্যাঙ্গেল, বি অ্যাঙ্গেল ইকুয়াল টু বি ড্যাশ অ্যাঙ্গেল, আর সি অ্যাঙ্গেল ইকুয়াল টু সি ড্যাশ অ্যাঙ্গেল। এখানে আমাকে এগুলো, এই শর্তগুলো আমার দেওয়া আছে। তো আমি ধরে নিচ্ছি এখানে আমাকে প্রমাণ করতে হবে যে এই যে দুটো ত্রিভুজ সদৃশ, তা আমাকে সর্বসম প্রমাণ করতে হবে। তো আমি এখানে সমবাহু ত্রিভুজ ধরে নিয়ে আমি এগোতে চাইছি। তাহলে কি জিনিসটা আমার খুব ইজিলি করা যাবে কম সময়ের মধ্যে। এটা যে কোনো, তুমি সমদ্বিবাহু ত্রিভুজ দিয়েও এটা প্রমাণ করতে পারবে। ঠিক আছে? সমকোণী ত্রিভুজ দিয়েও প্রমাণ করতে পারবে। আমি এখানে সমবাহু ত্রিভুজই ধরে নিচ্ছি এটাকে। তাহলে কি হলো? এই দুটো সদৃশ ত্রিভুজ আমি ধরলাম সমবাহু ত্রিভুজ, তাহলে এর প্রত্যেকটা বাহুই একই হবে, সেমভাবে এটারও তাই। আমি যদি তাহলে এইভাবে ধরি, এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ ইকুয়াল টু, আমি যদি কে ধরি, বা এ বি ইকুয়াল টু আমার এখানে কি, এ বাই এ ড্যাশ ইকুয়াল টু কে, আর এ ইকুয়াল টু এ ড্যাশ কে। ঠিক আছে? এবার দেখো শর্ত অনুযায়ী আমাকে কি বলে দিয়েছে? আমাকে বলে দিয়েছে যে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান, তাই তো? তাহলে শর্তানুযায়ী ট্রায়াঙ্গেল এ বি সি এর ক্ষেত্রফল
সমান ট্রায়াঙ্গেল এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল। আমার এখানে আমি যেহেতু ত্রিভুজগুলিকে সর্বসম ত্রিভুজ এই সমবাহু ত্রিভুজ ধরেছি, তাই আমার এখানে ট্রায়াঙ্গেল এবিসি এর ক্ষেত্রফলের ফর্মুলা কী হবে, √3/4 ইন্টু বাহু স্কোয়ার ইকুয়াল টু সেম। এটারও তাই, এটা যেহেতু আমি এখানে বলছি সদৃশ মানে কি বাহুগুলো সমানুপাতিক হবে, সমান নয় কিন্তু, ঠিক আছে। তা আমি যে সেই জন্য এ ইকুয়াল টু কি, এ ড্যাশ কি, ঠিক আছে। তাহলে আমি এখানে আবার লিখছি √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে ত্রিভুজ এবিসি এর বাহু মানে কত, এ, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু √3/4 ইন্টু এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ, এই ট্রায়াঙ্গেলের বাহু কত, এ ড্যাশ হোল স্কোয়ার। √3/4 ক্যান্সেল, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু এ ড্যাশ স্কোয়ার। এ ইকুয়াল টু এখানে কি পেয়েছি, এ ড্যাশ কে স্কোয়ারও আমি লিখতে পারি, তাই এখানটায় এ ড্যাশ কে হোল স্কোয়ার ইকুয়াল টু এ ড্যাশ স্কোয়ার, और ए डैश स्क्वायर के स्क्वायर इक्वल टू ए डैश स्क्वायर। तो ए डैश स्क्वायर केटे गেল, তাহলে के स्क्वायर इक्वल टू 1 और के इक्वल टू 1। তাহলে কে এর ভ্যালু এখানে আমি কি পেলাম, 1। তাহলে কে এর ভ্যালু যদি 1 হয়ে যায়, তাহলে দেখো আমি যে এখানটায় লিখেছিলাম এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ, বি সি বাই বি ড্যাশ সি ড্যাশ, সি এ বাই সি ড্যাশ এ ড্যাশ ইকুয়াল টু, আমি কে যদি আমি ধরি তাহলে কে এর ভ্যালু তো এখানে 1 বেরোলো, তাহলে 1 লিখতে পারি আমি। অর্থাৎ এ বি ইকুয়াল টু এ ড্যাশ বি ড্যাশ, আবার বি সি ইকুয়াল টু বি ড্যাশ সি ড্যাশ, আবার সি এ ইকুয়াল টু সি ড্যাশ এ ড্যাশ, যেটা দুটো ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত পূরণ করছে। তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ দুটি সর্বসম, মানে বাহু দুটো ত্রিভুজেরই 3টে বাহুই সমান। এর এ বি ইকুয়াল টু এর এ ড্যাশ বি ড্যাশ, এর বি সি ইকুয়াল টু এর বি ড্যাশ সি ড্যাশ, আর এর সি এ ইকুয়াল টু এর এ ড্যাশ সি ড্যাশ। তাহলে 3টে বাহুই সমান হচ্ছে। তাহলে এখানে যেটা রয়েছে যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হলে কি তারা সর্বসম হবে, হ্যাঁ সর্বসম হবে। তাহলে আনসার 70। ছয়টা কি রয়েছে, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন 3 গুণ হবে। ঠিক আছে, দেখা যাক। আমি ধরে নিতে হবে এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য, ধরি নিরেট গোলকের ব্যাসার্ধ আর ব্যাসার্ধের তাহলে এবার আমি এর আয়তন বার করব।
ফর্মুলা কি? 4/3 পাই আর কিউব ঘন একক, তাই তো? এটাকে আমি তো ব্যাসার্ধ আর ভি ধরে নিলাম, ভলিউম ভি। এবার আমাকে বলেছে শর্তানুযায়ী নতুন ব্যাসার্ধ যেটা হবে সেটা হচ্ছে দ্বিগুণ হবে, গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে। ঠিক আছে, যদি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় তাহলে আয়তন হবে 4/3 পাই। আর এর বদলে আমার তাহলে কি হবে সেখানে? আর ইকুয়াল টু 2r হবে, তাই তো? মানে আর ইকুয়াল টু 2r না, মানে আর এর ভ্যালুটা তখন আমার 2r হবে, কারণ আমার তো ব্যাসার্ধ দৈর্ঘ্য দ্বিগুণ করতে বলা হয়েছে। তাহলে 2r এর হোল কিউব, তাহলে 4/3 পাই 8r কিউব। এটাকে আমরা যদি এভাবে সাজিয়ে নিই, 8 ইন্টু 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব মানে আমি এখানটা ভি নিয়েছিলাম, 8v। তাহলে ভলিউম 8 গুণ বাড়ছে। তাই এখানে আমাকে বলেছিল গোলকটির আয়তন 3 গুণ হবে, তাহলে এটা শর্ত একই হচ্ছে না, তাহলে এটা মিথ্যা হবে। তাহলে আনসার মিথ্যা। ঠিক আছে, তাহলে এরপরে এই যেগুলো আমি করে দেখালাম এগুলোর মধ্যে যদি তোমাদের কোনো ডাউটস থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। থ্যাংক ইউ।